এখন কি ওকে বলেন? দাও আমাকে দাও। এখন দেখতে পাচ্ছেন, যে কোনো একজনকে বলেন। হ্যাঁ, ওকে। আমরা কি জেনেছিলাম? আমরা এখন কি বলবো? মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো। তারপর আমি লিখছিলাম যে মৌলিক সংখ্যার অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য লিখছিলাম। রুট বিশিষ্ট সংখ্যা, দেখেন এখানে 12। এই 12কে দেখেন এখানে 4 × 3 লেখা যায়। তো উদাহরণটা এই 3 নাম্বার বৈশিষ্ট্যের উদাহরণ আর কি। এখানে দেখেন এটা 2 করাতে √3 করে। দেখেন এই রুট বিশিষ্ট সংখ্যাকে আমরা দেখেন রুট মুক্ত করতে পারি নাই। তাহলে রুট আছে, তাহলে এটা কি অমূলদ। আবার দেখেন যদি এখানে 18 থাকে, তাহলে এখানে 9 × 2 হবে। তাহলে এই যে এই 9 × 2 যদি হয়, তাহলে এখানে আলাদা করে লিখতে পারি, এখানে আলাদা করে লিখতে পারি। এখানে এই 9 মানে হচ্ছে 3, আর এখানে কত √2। এটাও রুট মুক্ত করতে পারি না, তার মানে এটা কি অমূলদ সংখ্যা। ধরেন এখানে এরকম দিলাম 15 দিলাম, 15 এটা কত 5 × কত হবে 3। তাহলে এটাও কিন্তু আমি রুট মুক্ত করতে পারিনি, তার মানে এটাও মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আবার দেখেন একে যদি এরকম থাকে, এখানে ধরেন 16 দিলাম, এটা কিন্তু আমি দেখেন এখানে 4² এটা কেটে যাতে 4 থাকে, দেখেন এটা কিন্তু রুট মুক্ত করতে পারে। তার মানে কি এটা কিন্তু মূলদ সংখ্যা, বুঝতে পেরেছেন? তার মানে এটা হচ্ছে মূলদ, এটা মূলদ। আবার ধরেন এখানে এখানে 27 আছে, এখানে কত, এখানে 48 আছে। হ্যাঁ, এখানে রুট আছে। এটাকে এভাবে দেখা যায়, দেখেন এখানে 3 নং কত কত যে 3 নং 27 আর 3 × 16 কত হচ্ছে, তাহলে এটা দেখেন এটা 3/4, এখানে হোল স্কোয়ার হয়। তার মানে কত 3/4। দেখেন এটা রুট আছে, তারপরও কি এটা একটা মূলদ সংখ্যা। এটা কি হচ্ছে, এটা মূলদ সংখ্যা। এটা একটা কি মূলদ সংখ্যা, মূলদ 3/4। তো এইভাবে তখন এটা ধরেন এখানে এখানে 27 আছে, এখানে 3 আছে। তাহলে আমরা জানি এখানে এটা 3 থাকলো, এখানে কত 3³ মানে 27। তাহলে এই 3 কেটে যায়, থাকে 3। তার মানে এটাও কি হচ্ছে, এটা মূলদ, এটা মূলদ। এই জন্য আমি বলেছিলাম যে রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ। এটাকে আমি রুট মুক্ত করতে পারি নাই, এটা অমূলদ। রুট মুক্ত করতে পারিনি অমূলদ, রুট মুক্ত করতে পারিনি অমূলদ। তাহলে এই ক্ষেত্রে এটা কি হচ্ছে, রুট মুক্ত করতে পেরেছি মূলদ, রুট মুক্ত করতে পেরেছি মূলদ, রুট মুক্ত করে পেরেছি মূলদ, এই জন্য মূলদ। ওকে, এই এই কথা আমি বৈশিষ্ট্য 3-তে বলেছিলাম। হ্যাঁ, হুম। এখন আপনাদের হচ্ছে ঝাপসা লাগে, তাহলে মনে করবেন নেট সমস্যা। হ্যাঁ, আমাদের নেট প্রবলেম হচ্ছে 2-1 দিন ধরে। আবার দেখেন এখানে কথা বলেন না প্লিজ। আমি এখানে লেখা আছে দেখেন, সকল সকল ধ্রুবক সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা। সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা। কেন? এই অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? যে সংখ্যার মান অনির্দিষ্ট বা অসীম তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন ধরেন এখানে 3, এখানে 1, 0, 2, 5, 6, 7 অসীম। তো এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার মধ্যে পড়ে। আর এই ধ্রুবক সংখ্যাটা কি? ধ্রুবক সংখ্যা এটা কত? এই পাই একটা ধ্রুবক সংখ্যা, ই একটা ধ্রুবক সংখ্যা, ল্যামডা একটা ধ্রুবক সংখ্যা, উভয়কোণ একটা মহাকর্ষীয় ধ্রুবক একটা ধ্রুবক সংখ্যা, তারপরে ইটা একটা ধ্রুবক সংখ্যা, তারপর মিউ একটা ধ্রুবক। এই ধ্রুবক সংখ্যাগুলো হচ্ছে কি, এদের নির্দিষ্ট কোনো মান নাই। এদের নির্দিষ্ট কোনো মান না থাকার কারণে অমূলদ সংখ্যার সাথে মিলে যায়। এই জন্য এই সকল ধ্রুবক সংখ্যা কি হচ্ছে, অমূলদ হয়। এটা মনে রাখবেন। ওকে, এখন স্যার কালো কালি দিয়ে লেখেন, আমি তো কালো কালি দিয়ে লিখছি। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো? আমি কি লাল লাল কি লাল হিসেবে দেখতেছেন নাকি, না হলুদ হিসেবে দেখতেছেন? আচ্ছা, এরপরে দেখেন মৌলিক সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যার কথা বলি। মৌলিক সংখ্যা হচ্ছে এখানে দেখেন এক থেকে বড়, এক থেকে বড়, এক থেকে বড়, এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, মানে এক এবং ওই সংখ্যা ছাড়া লিখতে পারেন, এক এবং ওই সংখ্যা ছাড়া লিখতে পারেন। এক থেকে বড় সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ভাগ
যায় না, তাদেরকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে অর্থাৎ যে সংখ্যাকে ভাঙানো যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে দেখেন, এক থেকে বড় বলছে, মানে অবশ্যই এক থেকে বড় লিখতে হবে। দুইকে দুই ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, এই দুই হচ্ছে মৌলিক সংখ্যা। তিনকে তিন ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, এই জন্য তিন মৌলিক সংখ্যা। পাঁচকে পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, এইভাবে এগুলো সবগুলো কি হবে? সবগুলো কি মৌলিক সংখ্যার মধ্যে পড়বে, হ্যাঁ? ইত্যাদি মৌলিক সংখ্যা। তো এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আরেকটা ডেফিনিশন আছে, মৌলিক সংখ্যার আরেকটা ডেফিনিশন হচ্ছে দেখেন, মৌলিক সংখ্যার আরেকটা ডেফিনিশন। তো মৌলিক সংখ্যা সম্পর্কে লেখেন যে, যে সংখ্যাটি যে সংখ্যাটির গুণনীয়ক গুণনীয়ক মাত্র দুইটি, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। এখন যে সংখ্যাটি গুণনীয়ক মাত্র দুটি, গুণনীয়ক মাত্র দুটি, গুণনীয়ক, হ্যাঁ গুণনীয়ক। এই গুণনীয়কের আরেকটা বাংলা হচ্ছে উৎপাদক, উৎপাদক। এর আরেকটা বাংলা হচ্ছে ভাজক, হ্যাঁ এর আরেকটা বাংলা হচ্ছে কি ভাজক। তো একই জিনিস আর কি, যে সংখ্যাটির ভাজক দুটি, যে সংখ্যাটির গুণনীয়ক দুটি, যে সংখ্যাটির উৎপাদক দুটি, এরকম। তো যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তো টু মোর ক্লিয়ারলি আপনি আরো এখানে বলতে পারেন যে গুণনীয়ক জিনিসটা কি আর কি। গুণনীয়ক গুণনীয়ক বলতে বোঝাচ্ছে, এগুলো আরো পড়াবো। গুণনীয়ক মানে হচ্ছে কি, ধরেন একটি সংখ্যাকে একটি সংখ্যাকে একটি সংখ্যাকে যারা যারা নিঃশেষে ভাগ করতে পারে, নিঃশেষে মানে হচ্ছে ভাগশেষ থাকবে না, নিঃশেষে ভাগ করতে পারে, নিঃশেষে ভাগ করতে পারে, তাদেরকে আপনারা 10 মিনিট সময় নিবেন, তা না বলে আপনারা 30 মিনিট সময় নিয়ে ফেলছেন, এটা কথা বলেন। একই সঙ্গে যারা নিঃশেষে কি হলো, আলোচনা করে কি হলো, এই আউটপুটটা কি বলেন? আপনাদের এক ব্যাচ একত্র করছে বিদ্যাবাড়ি, এখন এটা তো আর আপনাদের করবে না, আবার যতই বলেন করবে না এটুকু। আপনি হচ্ছে আপনাদের যেভাবে ক্লাস করাবে এখন সেভাবে ক্লাস করেন, বুঝতে পারছেন? এরকম ভাবে ক্লাস করেন। আর পরীক্ষাগুলো দেন, অ্যাপ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। তবে স্যার খুব আন্তরিক আছে, স্যার হচ্ছে আপনাদের বেশি বেশি ক্লাস দেবে। আপনি যেটুকুই বলেন না কেন স্যারের ইনবক্স পাঠাবেন, বুঝতে পারছেন? স্যারকে বলে দিবেন, বা স্যারের মেসেঞ্জারে বলবেন, স্যার আমি অমুক ব্যাচে এরকম প্রবলেম হচ্ছে, অমুক ব্যাচে এরকম সার্ভিসে এরকম প্রবলেম হচ্ছে, স্যারকে কমপ্লেইন করবেন, বুঝতে পারছেন? আর আমি যদি কোনো কিছু, আমাকে যদি কোনো কিছু বলেন, আমি হয়তো সবাইকে বলি, কিন্তু ওই সব টিচারাই ওদেরকে বললে ওরা ওদের মতো করে করে বলে, তখন জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, দেখবো স্যার, অবশ্যই করবো স্যার, ঠিক আছে স্যার, মনে থাকবে স্যার, স্যার লিখে নিচ্ছি স্যার, অবশ্যই করবো স্যার। কিন্তু আউটপুট দেখেন জিরো। তো ওই রকম ভাবে চিন্তা না করে আপনি হচ্ছে যদি আপনাদের জন্য যে ব্যাচ করছে এভাবেই ব্যাচ গুলো চলুক, আপনারা অনেক বেনিফিটেড হবেন। এবং যদি কোনো প্রবলেম হয় আপনার স্যারকে হচ্ছে টেক্সট করে দিন, হ্যাঁ সমস্যা নেই, অথবা অডিও পাঠাবেন, হ্যাঁ ছোট ছোট করে। একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে, গুণনীয়ক বলে। একই সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। এখন গুণনীয়ক বলে, তো একই সংখ্যা যারা ভাগ করতে পারে, তো ভাগ করতে পারে বলতে কি, যেমন উদাহরণ দেখেন, ধরেন এখানে, যদি বলি 4 এর গুণনীয়ক কি, 4 এর, হ্যাঁ 4 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক কি, 4 এর গুণনীয়ক কি? তো 4 গুণনীয়ক কি? 4 গুণনীয়ক বলতে কি, সমান সমান দিলাম। 4কে যারা যারা ভাগ করে, 4কে তো 1 এবং 4 দিয়ে ভাগ যাবে 100%, তাই না? অবশ্যই 4 এবং 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 এর গুণনীয়ক কি? 4 এর গুণনীয়ক হচ্ছে কত? 1 2, এখানে কত 4 8। যদি বলি 6 এর গুণনীয়ক কি? 6 এর গুণনীয়ক, যারা 6কে যারা যারা ভাগ করে, 6 কি 1 এবং 6 দিয়ে ভাগ যাবে, আর কি যাবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, এই তো। যদি বলি 12 এর গুণনীয়ক কি? 12 এর, 12 এর গুণনীয়ক কি? 12 কি কি দিয়ে ভাগ যায়? 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12, 12 দিয়ে ভাগ যায়, এই। তো বিভিন্ন ভাবে এগুলো বলা যায় আর কি, এগুলো বলা যায়। তো এরপর দেখি, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, 6 এর গুণনীয়ক কত 1 2 3 6, এবং 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12 গুণনীয়ক। তাহলে এটা মনে রাখবেন গুণনীয়ক গুলো, যে একটি সংখ্যা আপনাকে যারা যারা ভাগ করে তারা আপনার গুণনীয়ক, বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে রাখবেন, হ্যাঁ আপনাকে যারা যারা ভাগ করবে তারা হচ্ছে আপনার গুণনীয়ক।
তাহলে এখানে যে সংখ্যাটি গুণ হয়, তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখি যে এদের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা কত হচ্ছে 10। তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে, তো এখানে বলছে যে সংখ্যাটি গুণনীয়ক মাত্র 2 তার মৌলিক সংখ্যা। 1 কে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 1 মৌলিক সংখ্যা না। 2 কে কি দিয়ে ভাগ যায়? 1 এবং 2 দিয়ে। তো কয়টা গুণনীয়ক? 2টা, তার মৌলিক সংখ্যা। 3 কে কি দিয়ে ভাগ যায়? 1 এবং 3, আর কোনো সংখ্যাতে ভাগ যায় না, তার মানে 2টা আছে মৌলিক সংখ্যা। 4 কে কি দিয়ে? 1 2 4, একাধিক গুণনীয়ক, হবে না। 5 কে 1/1 5 দিয়ে গুণনীয়ক। 6 কে কি? 1 2 3 6, অনেকগুলো, হবে না। 7 কে 1 7, 2টা গুণনীয়ক, মানে কি মৌলিক সংখ্যা। 8 কি হচ্ছে? 1 2 4 8, অনেকগুলো, হবে না। 3 1 3 9, তো অনেকগুলো, হবে না। 10 কি? 1 2 5 10, অনেকগুলো হতে, হবে না। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে মৌলিক সংখ্যা কত হচ্ছে? 2, এখানে 3, এখানে 5, এখানে 7। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য অনুযায়ী আপনি এটা লিখে ফেলবেন এখানে বৈশিষ্ট্য। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য এটা লিখে ফেলবেন আর কি। বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, নাম্বার 1 মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য, যে এখানে লিখতে পারেন যে এখানে আহ লেখেন যে এখানে সবচেয়ে, এটা লেখেন এখানে, জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2, হ্যাঁ। আবার 2 নাম্বার লিখতে পারেন, তো 2 ছাড়া 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা কি হচ্ছে? বিজোড়, ওকে, বিজোড়। আর 3 নাম্বার দেখেন, 3 নাম্বার, তো এখানে এটা লেখার দরকার পড়ে, তারপর লিখেছি 1 থেকে 1 থেকে 1 থেকে 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত 21টি, না কত, 25টি, হ্যাঁ। কয়টা যেন? 1 থেকে 100 পর্যন্ত, আহ, এখানে একটা হচ্ছে 4 4 3 3, মানে এখানে 25টি হবে না, 25টি, 25টি মৌলিক সংখ্যা আছে না, 25টি, 25টি মৌলিক সংখ্যা আছে। আর যদি এখানে লিখি 100 থেকে 200 পর্যন্ত, কত? 21টি মৌলিক সংখ্যা আছে, এই মনে রাখবেন। মূলত জোড় মৌলিক সংখ্যা কত? একটি, তাহলে 2, 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়, এটা মনে রাখবেন, হ্যাঁ। সকল মৌলিক সংখ্যা বিজোড় এক্সেপ্ট 2, এক্সেপ্ট 2। ওকে, তো এগুলো মনে রাখবেন, এগুলো। আর আর হচ্ছে রুলস অফ ডিভিজিবিলিটি সবাই জানেন এখানে, রুলস অফ ডিভিজিবিলিটি জানেন সবাই। কোন সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা শেষে 0/5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। আর কোন সংখ্যা অঙ্কগুলো যোগফলে 3 দিয়ে ভাগের সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। তারপর লেখা যায় যে বিভাজ্যতার নিয়ম, একটা বিভাজ্যতার নিয়ম। তো 2 কাকে ভাগ যায় দেখেন, 2 2 ভাগ যাওয়ার নিয়ম, 2 ভাগ যাওয়ার নিয়ম। কোন সংখ্যার কোন সংখ্যার শেষ অঙ্ক, কোন সংখ্যার শেষ অঙ্ক কি হচ্ছে? জোড় হলে। কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে কত? যেমন, এটা উদাহরণ লাগে না, যে পৃথিবীর যে কোনো লাস্টের সংখ্যা যদি জোড় থাকে 2 তে ভাগ যায়। 5 ভাগ করার নিয়ম থাকে, 5 ভাগ করার নিয়ম। 5 ভাগ যে কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে কি যাবে? 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ, 5 দিয়ে ভাগ যাবে। এটা উদাহরণটা দিতে পারেন, দেখেন। মনে করেন এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 10, হ্যাঁ, একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যার শেষে কি আসছে দেখেন, সংখ্যা শেষে লাস্টে কি 0 আছে না? পুরো সংখ্যাটা কি হবে? 5 দিয়ে ভাগ। আবার মনে হয় 1 1 1 লিখতে নেই, দেখুন লাস্টে যে 5 আছে না, পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। দেখেন, একটা সংখ্যা যে রকমই হোক না, চেহারা যে রকমই হোক না কেন, একটা সংখ্যার চেহারা যে রকমই হোক না কেন, তার শেষে 0 বা 5 তাহলে ওটা 5 দিয়ে ভাগ যাবে, নিয়ম, হ্যাঁ।
শূন্য থাকলে এটা জোড় সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে, বাট ডেফিনেটলি 5 দিয়ে ভাগ যাবে। 2 এবং 5 এর নিয়ম কাছাকাছি, এই জন্য লিখে ফেলছি। 3 এর নিয়ম হচ্ছে, দেখেন 3 এর নিয়ম, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলো অঙ্ক কোন সংখ্যা অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে। ওকে, তো উদাহরণটা দেখেন, উদাহরণ মনে করেন 1 2 3, এটা কিন্তু একটা সংখ্যা। 1 2 3 মানে 123 একটা সংখ্যা। আর ইন্ডিভিজুয়ালি মানে 1 আলাদা করে একটা অঙ্ক, 2 আলাদা বললে একটা অঙ্ক, 3 একটা আলাদা অঙ্ক। তাহলে 1 2 3 একটা সংখ্যা, কিন্তু 1 আলাদা একটা অঙ্ক, 2 আলাদা একটা অঙ্ক, 3 আলাদা একটা অঙ্ক। এই অঙ্কগুলো কি বলছে যে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে। তাহলে এই অঙ্ক 1 2 3 যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়, এই যে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আবার 5 6 7, এটা 5 6 7 এটা যোগ করলে কত? 18 হয়, 18 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। ওকে, 1 0 1 0 1, এটা যোগ করলে 3 হয়, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, কারণ 1 0 1 0 1 যোগ করলে 3 হয়, পুরো 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। আবার 1 on 1 দেখেন, এটাও 3 দিয়ে ভাগ যাবে, কারণ 1 যোগ করলে 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগ যায়। আবার দেখেন 1 0 1 0 1, এখানে কত? 0, এখানে কত? 3, কথার কথা। এটা দেখেন 1, এগুলো যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। 5 7 যোগ করলে কত হয়? 12 হয়, 12 কে 3 দিয়ে ভাগে, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। বুঝতে? 51 যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগে, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। ওকে, এরকম। আবার অনেক আছে, 81 যোগ করলে 9 হয়, 9 কে 3 দিয়ে ভাগে, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। এটা সো ওয়ান, অনেকগুলো। আর 9 নিয়মটা কাছে একদম সেম আর কি, সেম। যেখানে 9 নিয়ম হচ্ছে একই জিনিস, শুধু কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল এখানে 9 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। যেমন উদাহরণটা দেখেন, এটা কিন্তু 9 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটা 5 6 7, এটা যোগ করলে কত হয়? এটা অঙ্কগুলোর যোগফল 9 9 18 হয়, 18 কে 9 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে। দ্যাটস ইট। তাহলে এই 3 এবং 9 এর নিয়ম সেম, এই জন্য আমি একইভাবে লিখেছি। 2 5 কাছাকাছি, এই জন্য একভাবে লিখেছি। ওকে, ক্লিয়ার কিনা একজন বলেন, লাস্ট মেসেজটা দেখতে দাও তো। ওকে, আচ্ছা, এখন 4 ভাগ করার নিয়ম, 4 ভাগ করার নিয়ম। কোন সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দিয়ে ভাগেন, 4 দিয়ে, কোন সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দিয়ে ভাগেন। তো কোন সংখ্যার শেষ 2টি অঙ্ক দেন, উদাহরণটা কি? উদাহরণটা দেন, এখানে 6 3 4 0 1 2 3 4 5 6 7, এরপর 8 9 2, বুঝতে? এখানে কত? এখানে মনে করেন যে 16 দিলাম। তাহলে দেখেন এই যে সংখ্যার শেষে দেখেন 16, 16 4 দিয়ে ভাগে, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, যত বড়ই হোক না কেন। ওকে, ধরুন এখানে 1 0 0 0 0 0 1 1 1 1 1, এখানে মনে করেন যে এখানে কত? 12 আছে। তাহলে এই 12 কে 4 দিয়ে ভাগ দেয়, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ দেবে। দ্যাটস ইট। একটা সংখ্যা যতই বড় হোক না কেন, কোন সংখ্যা লাস্ট 2টি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ দেয়, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এটা না নিয়ম কাছাকাছি, এই জন্য একসাথে লিখছি। তো এটা একইভাবে লিখবো, কোন সংখ্যার শেষ এখানে 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ দিলে, 8 দিয়ে ভাগ। এর উদাহরণ একটা দিয়ে দিই, উদাহরণটা দেখেন। এখানে 6 3 4 2 4, হ্যাঁ, এটা কি হচ্ছে? 6 3 4 2 4, 6 3 4 2 4। দেখেন এটা এই সংখ্যাটা কত? 8 দিয়ে ভাগ যাবে, এই জন্য পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। এই জন্য পুরো সংখ্যাটা কি হবে? 8 দিয়ে ভাগ যায়। আবার দেখেন 1 2 3 4 5 6, এখানে 3 4 4, হ্যাঁ, এটাকে কিন্তু 8 দিয়ে ভাগ যায়, বুঝতে পারছেন? এই জন্য পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে, এটা আর কি। তো সাতের কোনো নিয়ম নাই, নো রুল, আর এগুলো লেখা লাগে না, নিয়ম নাই আর কি, নিয়ম নেই, নিয়ম বাদ। হ্যাঁ, ম্যানুয়ালি করে ফেলবেন। ওকে, এই ছিল মোটামুটি আর কি। তো কোনো সংখ্যা লাস্ট 2টি অঙ্ক যদি 4 দিয়ে ভাগে, পুরো সংখ্যা 4 দিয়ে ভাগে, কোনো সংখ্যা লাস্ট 3টি অঙ্ক যদি 4 দিয়ে ভাগে, পুরো সংখ্যা 4 দিয়ে ভাগে। এর নেক্সট ক্লাস কি জমি? দেখো তো, কি জমি না, যত বেশি নেই।
তো তাহলে আমরা হচ্ছে মাথায় রাখবেন, হ্যাঁ। তো এটা আর করি না তাহলে। তো আপনারা আজকে আজকে চিল করেন, সমস্যা নেই। আজকে আমরা আর পড়বো না, কারণ নেক্সট ক্লাসের সময় হয়ে গিয়েছে। এখন একটা কাজ করি, নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিবেন যে আপনাদের বাস্তব সংখ্যা ম্যাথ হবে। বেসিক বুঝাইছিলাম, আর অনেকগুলো গল্প করেছেন। অনেক অনেক স্টুডেন্ট থাকলে একটা সুবিধা আছে, আবার অনেক স্টুডেন্টের অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে কি, বেসিক কেওয়াস হয়ে যায়। তারপর হচ্ছে সবাই কথা বলার জন্য ফিজিবল হয় না, সবাই কথা বলতে পারে না। এটা একটা জিনিস, হ্যাঁ। একদম মনে করেন যে উম, আরেকটা বিষয় হচ্ছে স্যারদের সাথে হচ্ছে কানেক্টিভিটি কম থাকে, হ্যাঁ। এই জিনিসটা আর কি। একটা লাইভ ক্লাসে যদি কথাই না বলতে পারেন, বা একটু আপনার যদি কোনো একটা প্রবলেম হলো, একটু বুঝতে পারলেন না, সে যদি আপনি যদি এক্সপ্রেসই না করতে পারেন, তাহলে তো ঝামেলা। এই জন্য লাইভ ক্লাসের ইগুলো হচ্ছে যেহেতু কম্বাইন করে ফেলছে, করার কিছু নাই। তো এই জন্য হচ্ছে আপনাদের এটা মেনে নিতে হবে, করার কিছু নাই। আপনারা পড়াশোনা করেন, যদি একদম ভেরি নিউ হন তাহলে এই ব্যাচে থাকতে পারেন, আর না হলে যদি রিকোয়েস্ট করেন তাহলে অন্য ব্যাচে ঢুকতেও পারেন আর কি, হ্যাঁ। নিউ ব্যাচ তো আসছে। তো যাই হোক, লাস্ট কে কথা বলবে তার সাথে কথা বলি। দেখো কে যিনি বলছে, হ্যাঁ। দেখো এটা আর হচ্ছে সার্ভিস নিয়ে ই করেন না, দরকার নাই, হ্যাঁ। তো পড়াশোনা করেন, কি বলবো, বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়ার সেলফ, অ্যান্ড কি বলবো এখানে, বিহেভ ইয়ার সেলফ। বুঝতে পারছেন, আমি আবার বলছি, বিহেভ ইয়ার সেলফ। আপনি নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন, ইউ উড বি বিসিএস ক্যাডার, ওকে। সেভাবে তারা আপনার পার্সোনালিটি গ্রো করেন, আপনার কথা বলার স্টাইল গ্রো করেন, আপনাকে ডেডিকেশন লেভেলটা আরো বড় করেন, হ্যাঁ। মনে করেন আপনি এক সময় ফার্স্ট ক্লাস অফিসার হবেন, আপনি অনেক মানুষকে হেল্প করতে হবে। তারপর হচ্ছে আপনার দ্বারা অনেক উপকৃত হবে মানুষগুলো, সেই ধরনের মানসিকতা তৈরি করে ফেলেন। আপনি অনেক পরিশ্রম করতে হবে, বুঝতে পারছেন, এই জন্য। তো সবকিছু মিলাই আর কি, হ্যাঁ। তো যাই হোক, মানুষকে কখনো ই করবেন না আর কি, হ্যাঁ। ছোট করে কথা বলবেন না বা ই করবেন না, এটা আসলে আপনি করেন নাই, তারপরে বলতেছি আর কি, হ্যাঁ। তো মেনে নেন যে এই ব্যাচগুলো একত্র হয়ে গেছে। এই যে ভাইয়ের কথা শুনছি আর কি, যে উনি অনেকগুলো ভাই দিয়েছে, আমার কাছে কষ্ট লাগে। তো আপনি চেষ্টা করেন যে যেগুলো হাইবা দিয়েছেন, তার মানে ভালো পড়াশোনা করেছেন, ওইগুলো বেশি বেশি পড়েন, বেশি বেশি কোশ্চেন সলভ করেন, হ্যাঁ। আপনি হচ্ছে আপনি এটাকে ডাইজেস্ট করতে পারেন, বিসিএস এর জন্য এখন থেকে ডাইজেস্ট করেন, এবং বেশি বেশি কোশ্চেন সলভ করেন। আপনি নতুন করে তেমন কিছু পড়তে হবে না, দেখেন ওইগুলো করবেন, দেখবেন আপনার মাথার মধ্যে ইমপ্রিন্টেড হবে। আপনি টার্গেট দিবেন হচ্ছে বিসিএস রিটেন, যদি কোনোভাবে একটা দিন একবার দিতে পারে বিসিএস রিটেন, তাহলে আপনার জব হয়ে যাবে, বুঝতে পারছেন, বিসিএস রিটেন। এই জন্য বিসিএস রিটেন যেন লাইফে একবারই দেওয়া লাগে, সেই চিন্তা চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে এখন থেকে রিটেনের প্রিপারেশন নেন। রিটেনের প্রিপারেশন আপনার আপনি বিসিএস এর পরীক্ষা খুব ভালো হবে যদি আপনি যে কোনো জিনিস আপনি ইংলিশে বলতে পারেন, ইংলিশে হচ্ছে ট্রান্সলেট করতে পারেন, এবং ইংলিশটা ভালো বোঝেন। আর ম্যাথটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন আর কি, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার বিসিএস পরীক্ষা এমনিতেই 55% আসবে। এবং 55% যদি আসে, তাহলে আপনি বিসিএস ক্যাডার হবে। আর 60% হলে আপনি যে ক্যাডার চান সেই ক্যাডার পাবেন। আর 50% যদি হয়, আপনি পাস করবেন, ইউ উইল বি মানে ইউ উইল বি, কি বলবেন যে আপনি অবশ্যই ভাইবা ফেস করবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যে কোনো একটা ফার্স্ট ক্লাস জব হয়ে যাবে। যেমন আমাদের এখানে অনেক টিচার আছে, আপনার দেখেন নন ক্যাডারে আছেন, অনেক ভালো জব করতেছে। তো যাই হোক এভাবে। আর লাস্টে যে কথা বলতে চাইছে, সেই কথা হলো একটু ই করে যাও। দাও। জাহিদ হাসান, উনি কথা বলতে চাই। তো আমাদের এই জুমে নেক্সট ক্লাস আছে, তো এই জন্য আমি আরো আরো চাইছিলাম 10 মিনিট পড়াতে, বাট এই জুমে আবার ক্লাস আছে। বিদ্যাবাড়ি কোনো ডাইজেস্ট বই না, আপনি ডাইজেস্ট বই আপনি ই কেনেন, এই প্রিসেপ্টর কিনেন। প্রিসেপ্টর আমার কাছে ভালো লাগে, হ্যাঁ। আরো অনেক থাকতে পারে, প্রিসেপ্টর কিনতে পারেন আসসালামু আপনি। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বলেন, নাম কি আপনার? স্যার আমি মোহাম্মদ জাহিদ হাসান। জি ভাইয়া, ভালো ভালো আছেন আছেন? স্যার? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। জি ভাইয়া, বলেন। আমাকে শোনা যাচ্ছে স্যার ভালোভাবে? জি, শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ। বলেন, দ্রুত বলবেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যেহেতু এক করে দেওয়ার কারণে অনেকেই অখুশি। তো স্যার একটা অন্তত এবং আমরা ভুল সিদ্ধান্ত নিছি যে সেদিন আমরা আসলে বলেছিলাম যে মানে আমাদের মধ্যে থেকে অনেকে বলেছিলেন যে একসাথে ক্লাস হলে আমাদের সমস্যা নাই। তো স্যার আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে যদি একটা পোলিং করা যেত, একটা ভোটিং করা যেত যে আসলে এখন এতদিন ক্লাস করার পরে আসলে আমাদের অভিজ্ঞতাটা ভালো কিনা একসাথে ক্লাস করার ব্যাপারে, তাহলে হয়তো ভালো হয়। কারণ আসলে স্যার আমরা তো জুম ক্লাস একসাথে হলে উপকার কিছু পাচ্ছি, কিন্তু অপকারটা কি আমরা সেদিন বুঝতে পারি নাই অনেকে। তো স্যার আরেকটা এখন বিষয় যদি বুঝতে পারছি, আপনি তারপর, সরি ফর ইন্টারাপশন, সময় কম তো। সমস্যা আহ, নেই স্যার। এটা হচ্ছে একটা কোচিং সেন্টার, বুঝতে পারছেন, হ্যাঁ। এটা সেবামূলক বলুক আর যে মূলকই বলুক, বুঝতে পারছেন, কোচিং সেন্টার সবসময় তার মানে দে আর রানিং ফর দ্য ওন ইন্টারেস্ট, বুঝতে পারছেন। তাদের তাদের ইন্টারেস্ট যেটা, মানে ইন্টারেস্ট, বুঝতেছেন,
তাদের জি স্বার্থে স্যার। সবসময় কাজ করবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন হচ্ছে যদি আপনি যদি পোলিং করেন, সিস্টেম করেন, কে করবে? এখানে করবে। তো এখানে পোলিং করতে গেলে আপনার স্যারের অনুমতি নিতে হবে। আবার যদি পোলিং করেন, ঠিক আছে, করলে কি হবে বলেন? আপনার যে গ্রুপ একটা হয়ে গেছে এখন, এখন এই গ্রুপেই ক্লাস ক্লাস করবেন, বুঝতে পারছেন? এখন যদি পোলিং করেন যে তাহলে আপনারা আবার নতুন করে আলাদা করে ব্যাচ করবে না, বুঝতে পারছেন? ব্যাচ করবেন, নতুন করে করবেন, এটা শিওর থাকে। যদি আপনি করতে চান, শেষ একটা, জি বলেন বলেন। তাহলে স্যার আমি স্যার 9 নম্বরে আমি এবং আমার আরেকজন বন্ধু, আমরা দুজনেই আসলে একসাথে প্রিপারেশন নিচ্ছি। তো স্যার আমরা 9 নম্বর ব্যাচে যুক্ত হয়েছিলাম, এটাই সর্বশেষ ব্যাচ ছিল। স্যার যদি সমস্যা না থাকে, আমি শুনেছি সামনে কিছুদিনের মধ্যে আরেকটা ব্যাচ নাকি হবে। তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, ওখানে কি ভর্তি হতে পারবো? মানে ওখানে চাইলে কি আমাদের ট্রান্সফার করে দিবে যারা আমরা একদম নতুন আছি? এইটা হচ্ছে আহ, আপনি যে ওই কবির ভাইয়ের সাথে কথা বলবেন, হ্যাঁ, কবির ভাইয়ের সাথে কথা জি বলবেন। হ্যাঁ, জি অথবা ডিরেক্ট হচ্ছে স্যারের সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলা যায় না, বাট আপনি টেক্সট করতে পারেন যদি কোনো ইয়ে থাকে, হ্যাঁ, যে স্যার আমাদের এরকম এরকম, হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। টেক্সট করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের বলবেন যে আমি আমি তো নিউ নিউ ব্যাচ, তো আমি চাচ্ছি যে নতুন কোনো ইয়ের সাথে, তো বলবেন যে হ্যাঁ ক্লাস ক্লাস আসলে তো ভালো নিবে, এখানে এখানে কিন্তু ভালো ভালো টিচার গুলোই দিছে, কিন্তু নেক্সট ব্যাচে কোন টিচার পড়বে এটা কিন্তু আপনি নট শিওর, বুঝতে পারছেন? এবং আমিও জানি না যে ক্লাস নিতে পারবো কিনা। এখানে ভালো ভালো টিচার গুলো, আপনারা যে টিচার গুলো রিফার করেছেন সেই টিচার গুলোই দিয়েছে, এটা একটা পজিটিভ বিষয়। তো সবকিছু মিলাই আছে আর কি। তো যাই হোক, আপনারা এখানে এখানে হয়তো বেশি বেশি ক্লাস পাবেন, হ্যাঁ, এখানে এটা আমি ইনশিওর করতে পারি। ধরেন এই যে আজকে চ্যাপ্টার শেষ হয়নি, কিন্তু আমি কিন্তু এটা ঠিকই শেষ করে দিব, বুঝতে পারছেন? ওদের কাছ থেকে এক্সট্রা ক্লাস আমি নিয়ে নিবো শিওর। তো এইগুলো আর কি, তো দেখেন যেটা ভালো হয় আর কি, তবে এই ক্লাসগুলো হয়তো দ্রুত হবে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ, ক্লাসগুলো দ্রুত হবে। আপনি ওই সার্ভিসে কল দিয়ে বলবেন যে আমাদের ক্লাসগুলোর জন্য মিস না হয়, বেশি বেশি ক্লাস দিতে, হ্যাঁ, সপ্তাহে 4 দিন দিতে, এরকম বলবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, দ্রুত করবেন ধন্যবাদ স্যার। আপনাদের। বিসিএস এর ইয়ে তো আপনার হচ্ছে নভেম্বরে 30 তারিখ বা নভেম্বরে ওই মাসে হবে। তো এটা অনেক সময় আছে, এর মধ্যে আপনাদের কাভার হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আমি আরেকটা বিষয় বলি যে বেশি বেশি হচ্ছে কোশ্চেন সলভ করেন, ডাইজেস্ট কেনেন, এবং মডেল টেস্ট সলভ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, হ্যাঁ, বিশেষ করে বাংলা ইংলিশ আর ম্যাথ সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়টা আপনি ভালো করে দেখেন। বিশেষ করে বাংলা বাংলা ইংলিশ আর হচ্ছে ম্যাথ, এই তিনটাকে পুঁজি করেন। আর সাধারণ জ্ঞান পারা যায়, প্র্যাকটিস করলে আস্তে আস্তে মনে রাখা যায়, কিন্তু এই তিনটে কিন্তু আসলে বেসিক লেভেলের, হ্যাঁ। বাংলা কিন্তু দেখেন, আপনি ব্যাংক পরীক্ষা দিলেও কিন্তু বাংলা, আপনি যদি 11 থেকে 20তম গ্রেড দেন তাও বাংলা। আবার সাধারণ জ্ঞান পরীক্ষা, সরি, এখানে যদি আপনি প্রাইমারি পরীক্ষা দেন তাও বাংলা। আর বিশেষ তো আছে একটা, মানে কি, লার্জ পোর্শন কিন্তু বাংলা, 200 মার্কসের লিখিত, আবার 35 মার্কস কিন্তু এটা, এই জন্য বাংলা বাংলা স্কিল হয়ে যান, তারপরে ম্যাথে স্কিল হয়ে যান, আর আর ইংলিশে স্কিল হয়ে যান, দেখবেন যে বিসিএস আপনার হাতে চলে আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর জুবাইদা একজন কথা বলবো, ওনাকে একটু দিয়ে দাও, উনি অনেকবার হ্যান্ড রেজ করছে, ওই যে ওই যে ওখানে আছে, দেওয়া আছে উপরে। স্যার আমার একটা কথা ছিল। জি জি বলেন, হ্যাঁ, জি বলেন, দ্রুত বলে, দ্রুত। প্রতিভা বলছিলাম স্যার, আমার কথা তো আমি শুনতে পাই না, যে আমি কথা বলছি এইটা আপনারা যে শুনছেন আমি তো এটা বুঝতে পারি না। আমি তো শুনতে পাচ্ছি, সমস্যা নাই, এই তো আপনার কথা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কিন্তু স্যার আমি তো অন্যদের কথা শুনতে পাই, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমি মিউট হয়ে গেলে পাশে যদি কখনো কথা হয় আমি তো বুঝতে পারি না যে আমারটা তো শোনা আপনি যাচ্ছে আর আপনার কি। কথা শোনার দরকারটা দরকারটা কি, আপনি কেন শুনবেন? তো আপনি হচ্ছে যদি এরকম কোনো প্রবলেম হয়, নতুন করে আবার জুম থেকে বের হয়ে নতুন করে ঢুকে যাবেন, বুঝতে পারছেন? এরকম এরকম হলে, না, এটা সবসময় হয় স্যার, আমি একটু আগেও লিভ নিয়ে আবার কেন ঢুকছি, এরকম কি হয়েছে যে আপনি আমি জুমে ঢুকছেন আপনার কথা আমার শুনতে পান কথাটা নাই? শুনতে পাই না। আপনি তো আমাদের হ্যাঁ, বলবেন, আগেও আমি আপনি কখন কেন মানে শুনবেন? বাংলা স্যারের ক্লাসটাও করছি, এখন আমাকে মিউট করে দিয়েছে, আমি তো বুঝতে পারি না, পরে দেখি আমার মানে স্যার আমাকে বলছে যে আচ্ছা, যাই হোক, কোনোভাবে শুনতে আপনার পান, হ্যাঁ, সাইডে শুনতে কথা পাবেন। ইউজ করে আপনি ইউটিউব দেখেন একটু। বলছে আচ্ছা তাহলে ঠিক আছে, যে আমি বুঝি না যে এখন নাকি শুনতে পাচ্ছি না যে আমি যে কথা যে আমি শুনতে পাচ্ছি, আপনি আপনাকে সবাই শুনতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, অনেক ভালো থাকবেন, একটু আসসালামু প্রবলেম আলাইকুম। হচ্ছে।